আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আশফি মেহনাজ। শুরুতে জানিয়ে দিচ্ছি ওসিবির সংবাদ শিরোনাম। মমতা ব্যানার্জির বিকল্প প্রস্তাবে তিস্তা চুক্তি নিয়ে আবারও অনিশ্চয়তা, মোদী সরকারকে সমাধানের তাগিদ ভারতীয় গণমাধ্যমে। ভারতের সাথে করা চুক্তিতে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে অভিযোগ বিএনপির, প্রমাণ করতে না পারলে ক্ষমা চাইতে হবে বলছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা না করাটা অসাংবিধানিক বলছে টিআইবি। সরকারের তথ্যভিত্তিক সমালোচনা করতে গণমাধ্যমের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। এবং হাজারীবাগ থেকে স্থানান্তরে ব্যর্থ ট্যানারির 31 কোটি টাকা জরিমানা আপিল বিভাগে মওকুফ, সাভারে 15 দিনের মধ্যে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের নির্দেশ। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। শেষ মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিকল্প প্রস্তাবে তিস্তা চুক্তি নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও শীর্ষ বৈঠকে দুদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন তারাই করবেন তিস্তার সমাধান। সবকিছু পর্যবেক্ষণ করে বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করছেন তিস্তার ভাগ্য এখন পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতির মারপ্যাচের শিকার, যা অনাকাঙ্ক্ষিত। তাদের মতে মমতার বক্তব্যে হতাশ না হয়ে তিস্তা চুক্তি সয়ে কূটনৈতিক চাপ আর আলোচনা চালিয়ে যেতে হবে বাংলাদেশকে। আরো জানাচ্ছেন মুর্শিদ আলম। দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস আর রাতেই তিস্তাকে বাদ দিয়ে তোরসা, মানসাই, ধানসাই, ধরলা 4 ছোট নদীর পানি বন্টন চুক্তি নিয়ে দুই প্রধানমন্ত্রীকে নতুন করে ভাবতে বিকল্প প্রস্তাবের কথা ভারতীয় গণমাধ্যমকে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে মমতার এমন বক্তব্যের পরও তিস্তা চুক্তি সইয়ে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছেন বিশ্লেষকরা। উনি প্রথম প্রস্তাবটাকে এখন আর এড়াতে পারছেন না, সেই জন্য বিকল্প কিছু তাকে বলতে হলেও তাকে বলতে হচ্ছে। ওনার যে অভিযোগটি ছিল যে ওনার সাথে আলাপ ব্যতিরেকে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের নদী প্রবাহের সিদ্ধান্ত নিচ্ছে, সেটা থেকে ওনার সরে আসতে হবে। মূলত 2011 সালে মনমোহন সিং এর ঢাকা সফর থেকেই দুই দেশে তুমুল আলোচনায় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। এই চুক্তি সইয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি, দিল্লির পক্ষ থেকে ঢাকাকে বারবার এই কথাই বলা হয়েছে। এমনকি 2015 সালে মমতাকে নিয়ে নরেন্দ্র মোদী ঢাকায় সেটা আগে টেক কেয়ার করা হলে সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমরা অস্ত্র কিনতে পারি, এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না। এখন নতুন যেটা শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকার একটা দর কষাকষি চলছে যে এই তিস্তাটাকে রেখে কিছু যদি বাড়তি সুবিধা কেন্দ্রীয় থেকে আদায় করতে পারে। একটা কেন্দ্রীয় সরকার একটা আঞ্চলিক সরকারের জন্য একটা এতটা সুপ্রতিবেশী সুলভ দেশের একটা ন্যায্য পাওনা আটকে থাকবে, এটা তো কারোই কাম্য নয়। এটাতে যেন কোনো হতাশার সৃষ্টি না হয় এবং একই রকম ভাবে দিল্লির সাথে সাথে কলকাতাতেও আমাদের এই প্রভাব যতখানি সম্ভব আমাদের বিস্তার করা উচিত। আগামী বছরটাতে কিভাবে আমাদের সরকারের পক্ষ থেকে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকে। বিশেষজ্ঞরা বলছেন তিস্তা চুক্তি হোক বাংলাদেশের পাশাপাশি এ নিয়ে জনমত তৈরি হয়েছে ভারতেও। তাই কোনো অজুহাতে তিস্তা চুক্তি না হলে প্রতিবেশী দুই বন্ধু দেশের সুসম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন হবে। মুর্শিদ আলম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকল্প প্রস্তাব দেয় তিস্তা চুক্তিটি আবারও জটিলতায় পড়ল বলে মনে করছে ভারতের গণমাধ্যম। অবশ্য কেউ কেউ এমনও বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে তিস্তা চুক্তি করা মোদী সরকারের অন্যতম দায়িত্ব। নয়াদিল্লি থেকে আরো জানাচ্ছেন মানুষ ঘোষ, ক্যামেরায় ছিলেন শাহিন হাওলাদার। Excellency Sheikh Hasina, your government that can and will find an solution to Tista watershed. যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। ভারতের গণমাধ্যমগুলো বলতে শুরু করে তিস্তা চুক্তির কোনো আশা নেই, বাধা এখনো পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের নিজেই জানান তিস্তার কথা বাদ দিয়ে বাংলাদেশকে নতুন কিছু নিয়ে ভাববার পরামর্শ দিয়েছেন তিনি।
তিস্তা নয়, তোরসা নদী থেকে জল দিতে চান মমতা। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকে। তিস্তাতে যেহেতু আমার রাজেন্দ্রবাবু ব্যারেজ আছে, আমার জলের প্রবলেম আছে, ড্রিঙ্কিং ওয়াটার, ফার্মার্স, নানা প্রবলেম আছে। এই হিসেবে আমি 3-4 নদীর নামও বলে গেছি, যেটা হচ্ছে একটা তোরসা, মানসাই, একটা ধানসাই, ধলোরা, ওই সমস্ত বলে ছোট ছোট নদী, কিন্তু এই নদীগুলো কিন্তু বাংলাদেশের সাথে গিয়ে মেশে। সেখানে যদি আমরা দুটো দেশ স্টাডি করে কোনো ভায়াবিলিটি দেখতে পাই, তাহলে কিছুটা আমরা শেয়ার করতে পারি। শেষ মুহূর্তে মমতার এই বর, তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। একটা দেশের প্রধানমন্ত্রী যখন জয়েন্ট স্টেটমেন্টের মধ্যে অন রেকর্ড একটা জিনিস বলেন, তখন এটাকে এখানে নেওয়ার ওখানে নেওয়ার প্রয়োজন হয় না। ভারতের লোকসভার সদস্য রাষ্ট্রপতির ছেলে কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায় মনে করেন, তিস্তায় পশ্চিমবঙ্গের মতামত জরুরি হলেও চুক্তি করার বিষয়টি এবার অনেক হলো। পশ্চিমবঙ্গ সরকারের মতামত এখানে খুবই মূল্যবান। সুতরাং পশ্চিমবঙ্গ সরকার যে মতামত দেয়নি বা দেবে না তার কোনো কথা নেই। এই যে মিটিংগুলো হলো বা হচ্ছে, এতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকবে। ভারতের গণমাধ্যম ব্যক্তিত্ব গৌতম লাহিড়িও মনে করেন, মোদির আশ্বাসের পর তিস্তা চুক্তি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করা ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের জন্য প্রেস্টিজ ইস্যু। আমরা সকলেই জানি এই সরকারের মেয়াদ 2019 এবং বাংলাদেশের শেখ হাসিনা সরকারও 2019-এর জানুয়ারি মাসের মধ্যেই সাধারণ নির্বাচনে যাবেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন যে 2019-এর আগেই এই চুক্তি সম্পাদিত হবেই। উনি বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা হবে। তিস্তা চুক্তি যে এবার হচ্ছে না, শেখ হাসিনার সফরের আগে ভারত ও বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা এ ব্যাপারে একরকম নিশ্চিত ছিলেন। ধারণা ছিল চুক্তি সম্পাদনের সুনির্দিষ্ট সময় ঘোষণার। সেই আশ্বাসই পাওয়া যায় নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বক্তব্যে। মানস ঘোষ, এটিএন বাংলা, রাষ্ট্রপতি ভবন, নয়াদিল্লি, ভারত। ভারতের আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নয়াদিল্লি থেকে মঈনুদ্দিন চিশতির দরগায় পৌঁছান তিনি। এ সময় প্রধানমন্ত্রী দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। বিকেলে নয়াদিল্লি ফিরে আসেন তিনি। রাষ্ট্রপতি ভবনে এখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। পরে তিনি রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন, যোগ দেবেন তার সম্মানে আয়োজিত ভোজসভায়। ক্ষমতার লোভে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করে সরকার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লোক দেখানো সংবর্ধনা দিয়ে প্রভুসুলভ চুক্তি আদায় করে নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের প্রতি ভারতের সম্মান থাকলে তিস্তা চুক্তি বাস্তবায়ন হতো বলেও মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিয়েছে। এত উচ্চতা সম্পন্ন, এত মান সম্পন্ন বন্ধুত্বের মধ্যে অবিশ্বাস না থাকলে এত এত চুক্তি লিখতে হয় কেন, স্বাক্ষর করতে হয় কেন? আমি ভারতবাসীকে বলবো, চুক্তির বেড়াজালে ফেলে বাংলাদেশের মানুষের বন্ধুত্ব পাবেন না। দিনের পর দিন এটা ঘৃণা বাড়বে। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এখন মেড ইন ইন্ডিয়াতে পরিণত হতে যাচ্ছে। এই জন্য ৭১ সালে যুদ্ধ, এত লোক, এত মা বোন, তাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা পিন্ডির কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে দিল্লির নিগড়ে বাঁধার জন্য আমরা সেই যুদ্ধ করেছিলাম। ভারতের সাথে চুক্তির মধ্যে কোনটি জাতীয় স্বার্থ বিরোধী তা প্রমাণ করতে না পারলে বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুজিবনগর দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সভায় তিনি কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সভায় ওবায়দুল কাদের বলেন, জাতীয় স্বার্থে সরকার যে কোনো চুক্তি করে যাবে এবং তিস্তা সহ অন্যান্য নদীর পানি বন্টন চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। ভারতের সাথে বাংলাদেশের সব চুক্তি ও সমঝোতা স্মারক প্রকাশ্য, তাই বিস্তারিত পড়েই সমালোচকদের মন্তব্য করার আহ্বান জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনার জন্য উত্থাপন না করাকে অসাংবিধানিক বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংসদীয় কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, গত অর্থ বছরের 59টি চুক্তি নিয়ে সংসদে আলোচনা হয়নি, তাই ভারতের সাথে করা চুক্তিগুলো শিগগিরই সংসদে প্রকাশ করার আহ্বান টিআইবির। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনের উপর গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। কোরাম সংকট কিছুটা হ্রাস পেয়েছে। এতে বলা হয়, আগের তুলনায় সংসদ সদস্যদের উপস্থিতি এবং আইন প্রণয়নে গড় সময় বেড়েছে। তবে সংসদের উপর সরকারের আধিপত্য অব্যাহত রয়েছে বলে মনে করে সংস্থাটি। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করতে হবে। টিআইবি জানায় 2015-16 অর্থ বছরে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করতে হবে। টিআইবি জানায় 2015-16 অর্থ বছরে বিভিন্ন দেশের সাথে 59টি চুক্তি করেছে সরকার, যার কোনোটি সংসদে উপস্থাপন করা হয়নি। যদিও নিরাপত্তা সংশ্লিষ্ট ছাড়া সব চুক্তি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উত্থাপনের বিধান রয়েছে সংবিধানে। সেগুলো আলোচিত হয় নাই, উপস্থাপিত হয় নাই, আলোচিত হয় নাই। এই বিষয়টি যেহেতু আমরা উদ্বেগের ক্ষেত্রে হিসেবে চিহ্নিত করেছি। প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলিও সংসদে আলোচনার প্রয়োজন ছিল বলে মনে করেন সংস্থাটির চেয়ারপারসন সুলতানা কামাল। শুধু এসে পড়া না, তিনি তো যাওয়ার আগেই আমাদেরকে বলে যাবেন যে কি কি চুক্তি করা হচ্ছে, কোন ধরনের কথাবার্তা হবে। জনগণকে অনেক কিছু বলা হচ্ছে না, সেটা তো অবশ্যই অসাংবিধানিক একটা পদক্ষেপ বলেই আমরা মনে করি। ভারত সফর সহ অন্য যে সেগুলো সংসদে আলোচনা হওয়া অবশ্যই উচিত বলে আমরা মনে করি। প্রতিবেদনে বলা হয়, আগের তুলনায় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সক্রিয়তা বেড়েছে, তবে সে অনুযায়ী তাদের মতামত গুরুত্ব পাচ্ছে না বলেও জানায় টিআইবি। মানে এই দ্বৈত ভূমিকার কারণে তারা কিন্তু একটা চাপের মধ্যে আছেন, যে কারণে তারা তাদের অনেক সময় প্রশংসাযোগ্যভাবে জনগণের স্বার্থ সম্পর্কিত কথা তুলেও কিন্তু সেটা আর এগিয়ে নিয়ে যেতে পারছেন না। সংস্থাটি আরো জানায়, সংসদে প্রতি কার্য দিবসে গড় কোরাম সংকট ছিল 28 মিনিট। 7 অধিবেশনে 48.5 ঘন্টা কোরাম সংকটে অপচয় হয়েছে 47 কোটি টাকারও বেশি। এছাড়া অধিবেশনের 15 ভাগ সময় ব্যয় হয়েছে অসংসদীয় ভাষা ব্যবহার করে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সরকারের তথ্যভিত্তিক সমালোচনা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত বজলুর রহমান স্মৃতি পদক 2016 প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকারের গঠনমূলক সমালোচনা জাতি গঠনের সঠিক সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখে বলে মনে করেন রাষ্ট্রপতি। গণমাধ্যমের কর্পোরেট সংস্কৃতির দিকে ঝুঁকে পড়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এর আগে দৈনিক সমকালের ওয়াকিল আহমেদ হিরণ ও যমুনা টিভির আলাউদ্দিন আহমেদের হাতে রাষ্ট্রপতি তুলে দেন বজলুর রহমান স্মৃতি পদক 2016। দায়িত্ব পালন করে বাইরে কেউ যাতে গণমাধ্যমের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আজকাল গণমাধ্যম ক্রমেই কর্পোরেট সংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছে। এতে গণমাধ্যমের বিকাশ ঘটলেও সংবাদের বস্তুনিষ্ঠতা ও মান কতটুকু বেড়েছে তা ভেবে দেখতে হবে। নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা 2টি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। খালেদা জিয়ার করা আবেদনের শুনানিতে বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি এম বশিরুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। নাশকতার 2 মামলায় বিচারিক আদালতে অভিযোগপত্র আমলে নেওয়ার আদেশ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। নাশকতার মামলা 2টির অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত 4 এপ্রিল হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এই 2 মামলায় অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি 10 এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করে বিচারিক আদালত। ওই দিন খালেদা জিয়াকে আদালতে হাজির হতে বলা হয়েছে। রাজধানীর হাজারীবাগের ট্যানারি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শেষ হয়েছে। এখন থেকে প্রশাসনের সহায়তায় ওই এলাকায় নজরদারি করবে পরিবেশ অধিদপ্তর। মোবাইল কোর্টের মাধ্যমে হাজারীবাগে 224টি বিদ্যুৎ, 54টি গ্যাস, 193টি পানি ও 123টি টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলমগীর। অভিযোগ নিয়ে প্রতিবেদন এরই মধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেবা সংযোগ বিচ্ছিন্নকারী যে টিমগুলো আসছিল তাদের একজন ফোকাল পয়েন্ট
আমাদের সাথে থাকবেন। আমরা তারা তাদের মতো, আমরা আমাদের মতো করে আমরা থানা পুলিশের সাথে, বিশেষ করে হাজারীবাগ থানা যে এখানে আছেন ওসির মধ্যে গতকাল ছিলেন, তাদের সহযোগিতা আমরা দেখে আসবো এটা প্রিভেলিং কন্ডিশনটা কিরকম আর কি। এই হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রম। রাজধানীর হাজারীবাগ থেকে স্থানান্তরে ব্যর্থ হওয়া ট্যানারি কারখানাগুলোর প্রায় 31 কোটি টাকা বকেয়া জরিমানা মওকুফ করেছে আপিল বিভাগ। একই সাথে সাভারে স্থানান্তরিত কারখানাগুলোতে 15 দিনের মধ্যে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্যানারি কারখানাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া সাভারে যাওয়া ট্যানারিগুলোর বর্জ্য যাতে ধলেশ্বরী নদীতে দূষিত না করে তা নিশ্চিত করতে বলেছে সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিশতি জানাচ্ছেন বিস্তারিত। পরিবেশের ক্ষতির কারণে জরিমানা হিসেবে ট্যানারি কারখানার বকেয়া 30 কোটি 85 লাখ টাকা পরিশোধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছিল ট্যানারি মালিকদের সংগঠন। শুনানি শেষে ট্যানারিগুলোর জরিমানা মওকুফ করে দেয় সর্বোচ্চ আদালত। তবে ওই 142 ট্যানারি কারখানার মালিকদেরকে এককালীন 50,000 টাকা করে দিতে বলা হয়েছে, যা কারখানার কর্মচারী ও শ্রমিকদের পুনর্বাসনে খরচ করা হবে। আমাদের বিবিটা মঞ্জুর করে আদেশ দেন যে জরিমানা কোথাও দিতে হবে না এবং হাইকোর্টের যে রায় ছিল ওটাও আর পেমেন্ট করতে হবে না। বাট যে শ্রমিকদের কল্যাণের জন্য 142টা ট্যানারির মালিককে 50,000 টাকা করে সহমন্ত্রণালয়ে পেমেন্ট করতে হবে 15 দিনের মধ্যে, এবং ওই টাকাটা যে শ্রমিকদের যে হাজারীবাগ থেকে সাভারে পুনর্বাসন এবং ওয়েলফেয়ারের জন্য ব্যয় করা হবে। আদেশে আরো বলা হয়, হাজারীবাগ থেকে ট্যানারি সরানোর অন্যতম কারণ বুড়িগঙ্গার দূষণ বন্ধ করা। তবে ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের পর তা যদি ধলেশ্বরী নদীকে দূষিত করে তবে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এছাড়া ট্যানারি কারখানাগুলোতে সেবা সংযোগ নিশ্চিত করা সহ আরো কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। আদালত কনসার্ন দিয়েছেন, সতর্ক বার্তা দিয়েছেন সরকারকে, সাভারের ধলেশ্বরী নদীতে কোন রকম পরিবেশ ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চরম ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে সরকার। যে সমস্ত ট্যানারি মালিকরা আবেদন করেছেন, টাকা পরিশোধ করেছেন, আগামী 15 দিনের মধ্যে সরকারের বিভিন্ন সংস্থাকে বলেছেন তাদেরকে সেই জায়গায় এই ট্যানারিতে তাদের এই সার্ভিস সংযোগগুলো দিয়ে দেওয়ার জন্য। তবে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস ও বিদ্যুতের সংযোগ পাচ্ছেন না ব্যবসায়ীদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। উল্টো ব্যবসায়ীদের গাফিলতিকেই দুষলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। একটা অ্যাপ্লিকেশন করে রাখলো, বাকি কাগজ জমা দিল না, টাকা জমা দিল না, বললো আমাকে গ্যাস লাইন দিচ্ছেন। এরকমই যারা কার টাকা জমা দিচ্ছে তারা তো গ্যাস লাইন পাচ্ছে। আমরা জোর করে তাদেরকে ডেকে এনে নেওয়ার জন্য বলছি, এরকমও গ্যাস এবং গ্যাসের ইতিহাসও কিন্তু পেপারে বিজ্ঞাপন দিচ্ছে। এদিকে ট্যানারির বর্জ্য ব্যবহার করে মুরগি ও মাছের খাবার তৈরির কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এক রিট আবেদনের শুনানি শেষে 2011 সালের 21 জুলাই ওই রায় দেওয়ার পাশাপাশি এ কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মৎস্য ও পশুখাদ্য আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। কারাবিধি অনুযায়ী সময়মতো হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাঁসির দণ্ড পাওয়া হুজিয়ে নেতা হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি ফিরিয়ে দেওয়ার পর থেকে রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন 2004 সালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় মুফতি হান্নান। সর্বশেষ গত 19 মার্চ রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। আমরা আদালতে যেটা রায় ঘোষণা করছে সেটা আমরা কার্যকর করব। সেটা কার্যকর করতে যে সমস্ত ফর্মালিটি, যে সমস্ত জেল কোড অনুযায়ী যা যা করণীয় সেই প্রক্রিয়াগুলো আমরা করে যাচ্ছি। 21 দিনের কমে নয়, 28 দিনের ঊর্ধ্বে নয়, এই সময়ের মধ্যেই কার্যাদেশ করতে হবে, পালন করতে হবে। আমরা সেই জন্যই অপেক্ষা করছি। আগামীকাল হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ দিন হলেও এখন পর্যন্ত তা করেনি কোনো এজেন্সি। আইটি প্রতিষ্ঠানের অনিয়মের সুরাহা এবং সমবন্টন করে হজ যাত্রী পাঠানোর সুযোগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন হবে না বলে আবারও ঘোষণা দিয়েছেন এজেন্সি মালিকরা। এদিকে তদন্তে আইটি প্রতিষ্ঠানের অনিয়ম পাওয়া যায়নি উল্লেখ করে শেষ মুহূর্তে এসব দাবি পূরণ সম্ভব নয় বলে জানিয়েছেন ধর্মসচিব। ফলে কাটছে না হজ নিবন্ধন জটিলতা। নাদিরা কিরণের রিপোর্ট।
হজের প্রাক নিবন্ধন শেষ হওয়ার পর চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রথম দফায় 30 মার্চ সময় বেঁধে দিলেও পরে তা বাড়িয়ে 10 এপ্রিল করা হয়, কিন্তু এখনো পর্যন্ত নিবন্ধন করেনি কোনো এজেন্সি। পূর্ব ঘোষণা অনুযায়ী এই প্রক্রিয়ায় আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন অনিয়ম করতে হয় এমন অভিযোগ তুলে এর সুরাহা যায় তারা। সার্ভারে অনিয়মের কারণে নির্ধারিত সময়ে টাকা জমা দিয়েও নিবন্ধন করা যায়নি অভিযোগ এনে এক্ষেত্রে হজযাত্রী সমবন্টনের সুযোগ এবং এই আইটি ফার্ম বাতিল করে নতুন ফার্ম নিয়োগের দাবি তাদের। অন্যথায় নিবন্ধন না করার সিদ্ধান্তে অটল তারা। আমরা সমস্যার সমাধান করার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি মন্ত্রী মহোদয় সহ সচিব মহোদয় এবং সংসদীয় কমিটির চেয়ারম্যান সহ বসে এখনো সমস্যা সমাধান করার উপায় আছে। আর যদি সমস্যা সমাধান না করে তাহলে আমরা সব মেম্বারদেরকে নিয়ে তাহলে আমরা আমাদের কর্মসূচি যেতে বাধ্য হব। তবে তদন্তে অনিয়মের প্রমাণ মেলেনি বলে জানান